14 তারিখে শেষ হয়ে গিয়েছে এসআইআর এর শুনানি আর এখন চলছে সুপার চেকিং পর্ব। আর সেই সুপার চেকিং এ একাধিক ভুলচুক কিন্তু সামনে আসছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে, কিন্তু আদৌ ঠিক সময় কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, নাকি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যেতে পারে? ভোটার তালিকা পিছানোর জল্পনা কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর এবং সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টও দিয়েছে। আপনারা জানেন, নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো কতটা অসঙ্গতি থেকে গিয়েছে, কাজ কতটা বাকি রয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি জানতে চাইবো সেক্ষেত্রে 28 তারিখ থেকে কি এই সময়টা আরো পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকার? দেখো, এখনো পর্যন্ত দুদিন স্ক্রুটনি বাকি রয়েছে। 20-21 তারিখে কিন্তু স্ক্রুটনি শেষ হবে। তবে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে তোমার 4,66,323টি যে ভোটার, তাদের যে নাম জেলা শাসকদের কাছে কিন্তু যাচাইয়ের জন্য এখনো রয়েছে, এবং তার মধ্যে 60,000 এরকম রয়েছে যাদের যে সমস্ত ভোটারদের যে নথি ভিন রাজ্যে রয়েছে, সেই ভিন রাজ্য থেকে কিন্তু একদম সার্টিফাই হয়ে আসার কথা রয়েছে, সেরকম 60,000 এরকম ধরনের মামলা রয়েছে। অন্যদিকে 30 লাখেরও যে বেশি রিভেরিফাই করতে হবে সেরকম ভোটারের স্ক্রুটিনিও বাকি রয়েছে। অন্যদিকে 20 লক্ষ ভোটার এরকম রয়েছে যাদের কিন্তু ইআরওরা কিন্তু সিদ্ধান্ত এখনো নেয়নি 20 লক্ষ ভোটারের এরকম বিষয়। এবং দেখা যাচ্ছে যে এটা দুদিন মাত্র স্ক্রুটিনি বাকি রয়েছে। এবার প্রশ্ন উঠছে, যখন স্ক্রুটিনি বাকি রয়েছে, দুদিনের মধ্যে কি করা সম্ভব? যেটা 60,000 যে নথিগুলো ভিন রাজ্য থেকে বিভিন্ন দপ্তর থেকে আসার কথা, সেটা কি এসে যাবে আজকে কালকের মধ্যে? সেটা একটা বড় প্রশ্ন। সেই কারণেই প্রশ্ন উঠছে, তাহলে কি একদম 28 তারিখে যে একদম চূড়ান্ত ভোটার তালিকার তাহলে কি দিনক্ষণ পিছিয়ে যাবে? সিও দপ্তর সূত্রে খবর, যদি স্ক্রুটিনি শেষ না হয় সেক্ষেত্রে অবশ্যই তারা এই বিষয়ে সিপিআইর সঙ্গে কথা বলবেন। এটাও ঠিক যে যেহেতু ভোট সামনে আছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র 1 সপ্তাহ হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু 2 সপ্তাহ পিছনও কিন্তু সম্ভব হবে না। সেই কারণে স্ক্রুটিনির পর্যায়ে যে রয়েছে সেগুলো কিন্তু পুরোদমে কাজ চলছে, এমন কিন্তু দপ্তর সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি, যেমন 1,14,772 জন্য আপলোডই হয়নি, সেটা কিন্তু এর আগেই জানিয়েছিলাম যে সিও দপ্তর থেকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট যারা ইআরও রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু যারা বৈধ ভোটার তারা যাতে তাদের নাম উঠল না, সেক্ষেত্রে কি হবে? এরকমও কিন্তু অভিযোগ আসছে কমিশনের কাছে। একাধিক অন্য অভিযোগ আসছে, যেমন দেখা যাচ্ছে যে জন্ম শংসাপত্র যখন আসা দরকার সেই সময়সীমা থেকে দেখা যাচ্ছে যেদিনকে জন্ম তার আগে কিন্তু তার জন্ম সার্টিফিকেশন রয়েছে। এরকম ধরনের যেমন ভুয়ো জিনিসগুলো ধরা পড়ছে সুপার চেকিং এ, এরকমও অন্যদিকে পাশাপাশি চিত্র রয়েছে যে বৈধ ভোটাররা যদি থেকে যায় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? সেই নিয়ে সিও দপ্তরের সূত্রে খবর যে কোনো বৈধ ভোটারেরই নাম যাবে না, এবং সেক্ষেত্রে সকলকেই কিন্তু ভোটার লিস্টে অবশ্যই তাদেরকে ইনক্লুড করা হবে। তবে এটাও ঠিক যে 28 তারিখে যদি একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়ে যায়, যারা কোনো কারণে তাদের নাম উঠলো না, তাদের কি হবে? সেক্ষেত্রে এটাও ঠিক সুপার চেকিং চলছে। এখন দেখার এই আজকে এবং কালকে যেহেতু স্ক্রুটিনি হওয়ার শেষে কি সিদ্ধান্ত হয়, কারণ 28শে ফেব্রুয়ারি কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কারণ স্ক্রুটিনি এখনো কিন্তু শেষ হয়নি, এটাই জানা যাচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। খয়রাতি সংস্কৃতি নিয়ে কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলে বলে, রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? খয়রাতি সংস্কৃতি নিয়ে বৃহস্পতিবার এরকমই কড়া পর্যবেক্ষণ দিল স্বয়ং সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের আইনকে চ্যালেঞ্জ করে আর্থিক অবস্থা না দেখে রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ডিএমকে কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সেই মামলাতেই এদিন কড়া পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এদিন বলে, দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? যারা বিদ্যুতের বিল দিতে পারেন না তাদের জন্য কল্যাণমূলক প্রকল্প থাকা উচিত, তবে সবাইকে কেন বিনামূল্যে সুবিধা দেওয়া হবে? প্রতিটি রাজ্যে এই ধরনের প্রবণতা বাড়ছে, এতে আমরা উদ্বিগ্ন। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়,
রাজ্য সরকারের টাকা থাকলে পরিকাঠামো উন্নয়ন, হাসপাতাল, স্কুল এবং কলেজের উন্নতিতে ব্যবহার করছেন না কেন? ভোটের সময় জিনিস দেওয়ার পরিবর্তে রাজ্যগুলোর কি তাদের নীতির পর্যালোচনা করা উচিত নয়? রাজ্য সরকারের কাজ হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সকাল বিকেল বিনামূল্যে খাবার, বিনামূল্যে সাইকেল, বিনামূল্যে বিদ্যুৎ এবং এখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হলে উন্নয়নের জন্য টাকা কোথা থেকে আসবে? রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ রাজ্য ক্ষয়রাতি করে চলেছে। এরপরই তাদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভোটমুখী পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকছে বাড়তি 500 টাকা করে। শুধু তাই নয়, ভোটের মুখে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা দিতে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। আর শুধু পশ্চিমবঙ্গই নয়, বিভিন্ন রাজ্যেই এ ধরনের ক্ষয়রাতির প্রকল্প চলছে। এর মধ্যে বহু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের লাডলি বাহেনা প্রকল্পে মাসে 1,250 টাকা দেওয়া হয় মহিলাদের। এনডিএ শাসিত মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্পে মাসে 1,500 টাকা করে পান মহিলারা। হরিয়ানায় লাড়ো লক্ষ্মী, দিল্লিতে মহিলা সমৃদ্ধি, ছত্তিশগড়ে মাতৃবন্দনা, অসমে অরুণোদয় প্রকল্পে মাসিক ভাতা পান মহিলারা। তামিলনাড়ুতেও মাগালির উর্মাই থোগাই প্রকল্পে মহিলারা মাসে 1,000 টাকা করে ভাতা পান। হিমাচল প্রদেশে পিয়ারি বাহেন সুখ সম্মান নিধি, কর্ণাটকে গৃহলক্ষ্মী, ঝাড়খণ্ডে মাইয়া সম্মানের মতো প্রকল্পে মহিলারা মাসিক ভাতা পান। বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় আরও 25 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3 দিন আগেও 10,000 টাকা করে ঢুকেছে। অর্থাৎ বিজেপি হোক বা বিজেপি বিরোধী, বাদ নেই কেউ। যেটা বলেছি আমরা সেটাই দেব। আমরা সংকল্পপত্রে সেটা বিশেষভাবে ডিটেলসে উল্লেখ করব। কিন্তু এটা ঠিক, দান খয়রাতি করতে গেলে ভরারও ব্যবস্থা করতে হয়। শুধু আউটগোয়িং হবে, ইনকামিং হবে না, তাহলে পরে তো আপনার ভাড়া শূন্য হয়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন, যেটা পশ্চিমবঙ্গের হয়েছে। ভারতীয় জনতা পার্টি এলে এটা হবে না, রেভিনিউ আসবে এবং সেখান থেকে আমরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম যে আমরা যাকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছি সেটা চালু করে যুবসাথী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কন্টিনিউ করব। প্রান্তিক মানুষ যার কাছে কিছু নেই, তিনি এই টাকাটা হাতে পেলে তিনি হচ্ছে সেই টাকাটা যখন খরচা করেন, তার যখন ক্রয় ক্ষমতা বাড়ে, পারচেজিং পাওয়ার বাড়ে, এই ক্রয় ক্ষমতা বাড়লে ইকোনমিতে তার একটা সরাসরি এফেক্ট পড়ে। বিজেপির একাধিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো সব টুকলি করেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে ভোট জিতেছে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের একেবারে কমপ্লিট রেসিপ্রোকেশন রয়েছে। গোটা পৃথিবীতে যদি ওই সম্পদ তো অল্প কিছু লোকের কাছে কেন্দ্রীভূত, সেখানে মানুষকে রিলিফ দেওয়াটা ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটা মডেল, এবং আমাদের রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ক্ষেত্রে বিপ্লব করেছেন। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়ার সুফল যে ভোটে মেলে তা একাধিক রাজ্যের ভোটে বারবার প্রমাণিত। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যে কড়া পর্যবেক্ষণ দিল তা কোনো রাজনৈতিক দল কানে তুলবে কি? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.